শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমবার সচিবালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দেব নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে ছাত্র নেতাদের চাপ। আরও জানিয়ে দেব ২৪-এর গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন বলছেন জামায়াতে আমির শফিকুর রহমান। এদিকে গণহত্যা সুপ্রিম কমান্ডার ছিলেন পুলিশ প্রধান বলছেন তাজুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব সরকারি কর্মকর্তারা জনগণের মালিক নন বলছেন গণ অধিকার পরিষদ। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। প্রথমবার সচিবালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে আজই প্রথম সচিবালয় অফিস করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয় সহ আশপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা। আজকে উপদেষ্টা সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে ছাত্র নেতাদের চাপ। ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের কোথাও দেখা মিলছে না দলটির কোনো রাঘব বোয়ালদের। এমনকি নেতাকর্মীরা পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে নিষিদ্ধ হয়েছে দলটির ভ্রান্ত প্রতিম সংগঠন ছাত্রলীগ। উঠেছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথাও। এমন অবস্থায় এসে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অনড়। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোন দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। বিএনপি ও তার সমমনা দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটিকে নির্বাচন থেকে দূরে রাখার দাবিতে সোচ্চার। তারা নির্বাচনের আগে জরুরি সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করা এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্নের সুরাহা চান। ফলে অন্তর্বর্তী সরকারের সামনে অগ্রাধিকার নির্ধারণ নিয়ে এক ধরনের চাপ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে। বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। গত সোমবার প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারে প্রকাশিত হওয়া পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আবার আলোচনায় এসেছে। এক্ষেত্রে বিএনপি একটা বাধা। রাজনৈতিক অঙ্গনে এমন ধারণা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছেন। ১৫ বছর ধরে শেখ হাসিনা পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির সায় পাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতেও ছাত্র নেতাদের মতো করে বিএনপি সাড়া দেয়নি। রাষ্ট্রপতির ইস্যুতে কেন্দ্র করে নতুন কোন সংকট তৈরি হতে পারে সে আশঙ্কায় দলটি ওই পথে হাঁটেনি বলে বিএনপি সূত্রে জানা যায়। ২৪-এ গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন বলছেন জামায়াতে আমির শফিকুর রহমান। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ২৪-এ গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের
আমাদের সাথে যুদ্ধ করেছেন। আমরা তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে। এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন। বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলে অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার 3 ভাগের 1 ভাগ ব্যয় সম্পূর্ণ হয়েছে। আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ হয়নি। একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সাথে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটে পুটে নিঃস্ব করা হয়েছে। 71-এর ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 71-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহভাবে প্রমাণিত হয় আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয় বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তা অবজারভেশনে এখনকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অফ জাস্টিস বলেছে। 15টি বছর আমাদেরকে অফিসে বসতে দেয়নি, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো র্যালি করতে দেয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি। গণহত্যা সুপ্রিম কমান্ডার ছিলেন পুলিশ প্রধান, বলছেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে। বুধবার 20 নভেম্বর সাবেক পুলিশ প্রধান সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ ট্রাইব্যুনালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বেলা 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। সকালে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর রহমান, ঢাকা জেলা সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, ডিএমপি সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার সার্ভার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শুনানি চলছে। গত 27 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই 8 কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন। পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছে তাদের আনা হবে ট্রাইব্যুনালে। সরকারি কর্মকর্তারা জনগণের মালিক নন বলছেন গণ অধিকার পরিষদ। মালয়েশিয়ান দূতাবাসে প্রবাসীদের ওপর নির্যাতনের প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় যাদের বেতন হয় তাদের দায়িত্ব জনগণের সেবা করা, জনগণের ওপর প্রভুত্ব জাহির করা নয়। মালয়েশিয়ায় প্রবাসীদের সহযোগিতার পরিবর্তে নির্যাতন করা ও এর সাথে জড়িত ব্যক্তিদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, বিদেশে মাটিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থায় এটা তার জন্য কাম্য ছিল। এখনো সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তরা পদায়িত হয়েছে। তাদেরকে না সরাতে পারলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিকেলে ফেলে দিয়েছিল। বিগত 17 বছর প্রবাসীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে। যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেন, প্রবাসীদের মারধর করল মালয়েশিয়া দূতাবাসের কর্মীরা। সে বিষয়ে কোনো ব্যবস্থা নিল না সরকার। প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, পাসপোর্ট না পেলে অবৈধ হয়ে যাচ্ছে, অথচ মালয়েশিয়া দূতাবাস তাদের পাসপোর্ট দিতে গড়িমসি খাচ্ছে। উপদেষ্টা আসিফ নজরুল কর্তৃক প্রবাসীদের শ্রমিক সম্বন্ধনের সমালোচনা করে তারেক বলে, প্রবাসী ভাইদের ভাই বলে সম্বোধন করবেন, স্যার বলে সম্বোধন করবেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরা।